সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা নিশ্চয়ই এই করোনাকালীন সময়ে বাসায় অবস্থান করছো এবং বাসায় সবাই, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর মধ্যে ভালো। তোমাদের জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমি ক্লাস করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি ক্লাস নেব এবং তোমরা আশা করি ক্লাসটি দেখবে। আর আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের নিশ্চয়ই তোমরা এই স্কুল থেকে একটা নির্দেশনা পেয়েছো যে তোমাদের পরীক্ষার জন্য, সে অনুযায়ী আমি সিলেবাসের একদম একটি গুরুত্বপূর্ণ একটি কবিতা, রূপাই কবিতা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে রূপাই কবিতাটি লিখছেন হচ্ছে জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। উনি মূলত একজন পল্লী কবি। তো ওনার সম্পর্কে আগে জেনে নিই, অর্থাৎ কবি সম্পর্কে আমরা আগে সর্বপ্রথম জেনে নিই। জসিমউদ্দিন 1903 সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1931 সালে উনি বাংলা বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কর্মজীবন শুরু করেন। প্রথম 5 বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি অধ্যাপনা করেন। এরপর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন সরকারের তথ্য ডাক বিভাগে। ওনার বিখ্যাত অনেকগুলো কবিতা আছে এবং বিখ্যাত নাটকও আছেন ওনার। তার মধ্যে আমরা জানি উনি যে একজন পল্লী কবি হিসেবে পরিচিত। এই জন্য পল্লী, তার লেখার যে বিষয়গুলো ছিল সবগুলো ছিল পল্লীকে কেন্দ্র করে। ম্যাক্সিমাম গুলো তার গ্রন্থগুলো পল্লীকে কেন্দ্র করে, পল্লীর উপাদান উপকরণগুলো নিয়ে তার লেখালেখি। তো তিনি কবিতা লেখেন, সর্বপ্রথম যে কবিতা লেখেন, কবিতার মধ্যে উনি কাহিনী কাব্য লিখেন। কাহিনী কাব্য, তার বিখ্যাত দুটি কাহিনী কাব্য হচ্ছে, একটি হচ্ছে নকশিকাঁথার মাঠ আর একটা হচ্ছে সুজন বাদিয়ার গান। আমি আবার বলছি, নকশিকাঁথার মাঠ আর একটা হচ্ছে সুজন বাদিয়ার মাঠ ঘাট। এরপরে হচ্ছে কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, তারপর বালুচর, মাটির কান্না, আরো অনেকগুলো আছে, যেমন ধান ক্ষেত, যেটা তোমাদের বইয়ে নেই, আমি ওগুলো নিয়ে আলোচনা করতেও চাই না। এরপরে আছে ওনার বিখ্যাত উপন্যাস আছে, নাটক আছে। তো নাটকের মধ্যে উনি যে নাটকটি লেখেন সেটি হচ্ছে বেদের মেয়ে, আর উপন্যাস হচ্ছে বোবা কান্না। এই হচ্ছে তার সাহিত্যে, অর্থাৎ তিনি যে বিষয়গুলো লিখেছিলেন এগুলো। আর 1956 সালে উনি মৃত্যুবরণ করেন। এই ছিল তার 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল তার কবি পরিচিতি। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কবিতা। আমি কবিতাটি আবৃত্তি করব, তার সাথে কবিতার লাইন, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব এবং কবিতার যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেগুলো আমি বোর্ডে অবশ্যই লিখে দেব। তোমরা আশা করি এগুলো মনোযোগ দিবে। তো রূপাই কবিতা লিখছেন জসিমউদ্দিন, আমি আবৃত্তি করছি। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। অর্থাৎ এখানে মূলত রূপাই নামটি, আমি আগে আরেকটু বিষয় বলিনি, রূপাই মূলত রূপাইকে কেন্দ্র করে, রূপাই একজন কৃষক, তাকে কেন্দ্র করেই কিন্তু ওই কবিতাটি লিখেছেন। তো এই গায়ের এক সম্পূর্ণ কবিতার মধ্যে রূপাইয়ের বর্ণনা দেওয়া আছে। যেমন এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, অর্থাৎ এই চাষার ছেলে, তার চুলগুলো হচ্ছে লম্বা লম্বা, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। অর্থাৎ কিসের রঙিন ফুল, রঙিন ফুলের চেয়েও তার চেহারাটা ছিল অনেক সুন্দর। অর্থাৎ কালো মুখেই কালো ভ্রমর, মুখটা কালো হলেও কিন্তু তার কালো ভ্রমর যেমন মধু সংগ্রহ করে বা তার যে একটা ভ্রমরের একটা গুণ আছে সেটাকে বুঝেছে এখানে। এরপর কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, অর্থাৎ তার মুখটাকে, অর্থাৎ এই কৃষক রূপাইকে তার কাঁচা ধানের মুখের সাথে, কাঁচা ধানের সাথে তুলনা করেছে তার মুখটাকে। তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন, নবীন মানে হচ্ছে নতুন, আর তৃণ হচ্ছে ঘাস পাতা। তার মানে হচ্ছে তার যে মুখটা আছে, অর্থাৎ রূপাইয়ের যে মুখটা আছে সেটা কাঁচা ধানের, কচি ধানের সাথে তুলনা করা হয়েছে। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, জালি, জালি মানে হচ্ছে কচি, জালি শব্দের অর্থ হচ্ছে কচি। তোমরা নিশ্চয়ই লাউ চিনো, লাউ গাছ চিনো। তো কচি, তো জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, বাহু মানে হচ্ছে হাত, তার হাত দুখান সরু, কিসের মতো, জালি লাউয়ের ডগার মতো। গা খানিক তার শাওন মাসের যেমন তমাল তরু, অর্থাৎ তার যে গা মানে শরীর, দেহ, তার শরীরটা মনে হয় যেন শাওন মাসের
যেমন তমাল তরু, শ্রাবণ মাস এলে যেমন বৃষ্টি পড়লে শরীরের মধ্যে এক ধরনের তোমার চিকচিক চিকচিক করে, ওই ধরনের তুলনা করছে কি গাখানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু। বাদল ধোঁয়া ম্যাগে কেগু মাখিয়ে দিছে তেল, বিজলি মেয়ে পিছলে পরে ছড়িয়ে আলোর খেল। বাদল ধোয়া অর্থাৎ বৃষ্টির দিনে যেমন গায়ে আমাদের পানি পড়লে যেমন যেমন তেল তেলে মনে হয়, সেরকম আর কি ম্যাগে কেগো মাখিয়ে দিছে তেল, মনে হয় যেন কে যেন তেল মাখিয়ে দিছে তার শরীরের মধ্যে। বিজলি মেয়ে পিছলে পরে ছড়িয়ে আলোর খেল, মনে হয় যেন তার যে শরীরটা মনে হয় যেন কেউ যেন চিকচিক করে, একদম তেল মাখলে শরীরে যেমন, তারপর উপর পানি পড়লে যেমন শরীরে একদম তেল তেলে মনে হয়, ওইরকম মনে হয় যে কবি এটার সাথে তুলনা করছেন আর কি। কচি ধানে তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। কৃষকের মুখে দুইবারই হাসি ফুটে, একটা হচ্ছে তার ফসল ফলানোর সময় যখন সে ধানের চারাগুলো যখন সে তুলে, আর একটা হচ্ছে যখন সে ধান কাটে, দুইবারে তার কৃষকের মুখে হাসি দেখা যায়। তো এখানে কবি এটাই বলছে যে কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, যখন কোনো চাষি কচি ধানের চারা তুলতে যায়, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি, তার মুখে যেন কতক হাসির কথাই বলছে যে তার মুখে একদম হাসির চাকচিক্য দেখা যায়। কালো চোখে তারা দিয়ে সকল ধরা দেখি, কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, অর্থাৎ কালো চোখ, এই কালো চোখ দিয়েই তারা দিয়ে সকল ধরা মানে হচ্ছে পৃথিবী, ধরা মানে হচ্ছে পৃথিবী। যেমন দেখো আমাদের চোখের বনিটা হচ্ছে আমাদের কালো, এই কালো চোখ দিয়ে কিন্তু আমরা দেখি। মূলত এখানে কবি যেটি বোঝাতে চেয়েছেন, কৃষক সারাদিন রাত রোদের মধ্যে রোদে পুড়ে কালো হয়ে গেছে, তারপরও সে কিন্তু জমিতে কাজ করে, এই কালোর যে একটা মহিমা গুণ আছে সেটাই কবি প্রকাশ করতে চেয়েছেন। এই জন্য ইনি বলছেন কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, পুরো পৃথিবী আমরা দেখি এই কালো চোখ দিয়ে। কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি, এই কালো দাঁত, এখানে দাঁত বলতে কি বোঝানো হয়েছে, কালো দাঁত মানে হচ্ছে দোয়াত, অর্থাৎ দোয়াতকে বোঝানো হয়েছে, অর্থাৎ কালো ধাতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি, এই কালো কালি দিয়েই আমরা যত বই আছে দেখবে তোমাদের লেখাগুলো সবগুলো কালো কালি দিয়ে লেখা, এবং কিতাব কোরআন বাইবেল যা আছে সবগুলো কালো কালি দিয়ে লেখা, যার কারণে কালোর এত গুণ সেটাই বলছে। কারণ কৃষক যে সারাদিন রোদে পুড়ে তার জমিতে ফসল ফলায় এবং তার শারীরিক গঠন যে কালো হয়ে গেছে, এটা কিন্তু কোনো অংশে কম দেখায় না, কম দেখার বিষয় না। এই জন্য তিনি কালোর একটু প্রশংসা করেছেন যে কালো কালি দিয়ে যেমন আমরা কিতাব লিখি, কোরআন লিখি, বই লিখি, আবার এই কালো চোখের মনি দিয়ে আমরা পুরো পৃথিবী দেখতে পাই, সবকিছু দেখতে পাই। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। একটা গুরুত্বপূর্ণ তোমাদের ব্যাখ্যা আছে এই লাইনটাতে, জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, পুরো পৃথিবীময় জুড়ে কালো, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। পৃথিবী যা কিছু আছে তারাই সব কিছু জয় করেছে এই কালো কৃষকরাই, অর্থাৎ এই রূপাইকে দিয়ে পুরো কৃষক জাতিকে বোঝানো হয়েছে। যে এ কেন বোঝানো হয়েছে, কারণ হচ্ছে এই সভ্যতার চালিকা শক্তি হচ্ছে কৃষক। আজকে যদি তারা জমিতে ফসল না ফেলতো, জমির ফসল উৎপাদন না করতো, তাহলে কিন্তু আমরা কখন আজকে বেঁচে থাকতাম না, আমাদের সভ্যতা টিকে থাকতো না, মানুষ বেঁচে থাকতো না। যার কারণে এই জন্য বলছে চাষি ধরে কালো ছেলে সব করেছে জয়, সব কিছু জয়ের মূল হচ্ছে এই চাষিরাই। সোনায় যেজন সোনা বানায় কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারে রামধনুকের হার। এটা তো গুরুত্বপূর্ণ তোমাদের ব্যাখ্যা। সোনা যেজন সোনা বানায়, যিনি সোনা বানায়, যিনি সোনার দোকানে কাজ করেন, কারণ তিনি এসে কাঁচা সোনা থেকেই কিন্তু বিভিন্ন ধরনের হার বানায়, বিভিন্ন ধরনের জিনিস বানায়, অর্থাৎ তার প্রসাধনীগুলো বানায়। তো কিসের গরব তাই, এটা তো তার কোনো গরব নাই, কারণ সে সোনা থেকে সোনাই ফেলছে, সোনা থেকে সোনার হার বানাচ্ছে বা সোনার জিনিস তৈরি করছে, এতে তার কোনো গরব নেই। রং পেলে ভাই ঘুরতে পারে রামধনুকের হার, রং পেলে ভাই ঘুরতে পারে রামধনুক, এখানে রামধনুক মানে হচ্ছে রংধনুক, রামধনুক মানে হচ্ছে রংধনুক, অর্থাৎ এখানে রংধনুকে বুঝেছে। রং পেলে ভাই পড়তে পারি রামধনুকের হার,
কালো যেজন আলো বানায় ভুলায় সবার মন, তারই পদ রগের লাগি লুটাই বৃন্দাবন। এখানে দেখো আরেকটা লাইন হচ্ছে কালো যেজন আলো বানায় ভুলাই সবার মন। এই কালো লোকটি যা কিছু করছে, তার যে কর্মগুলো আছে, এটা দিয়ে মানুষের মন ভুলায় সবার মন, তারই পদ মানে তারই পদরজের, পদরজের পায়ের ধুলায়, তারই পায়ের ধুলায় লাগি লুটায় বৃন্দাবন। অর্থাৎ বৃন্দাবন দ্বারা কি বোঝানো হচ্ছে? বৃন্দাবন মানে হচ্ছে এখানে বৃন্দাবন মানে হচ্ছে যে বৃন্দাবন মানে হচ্ছে মথুরার যে নিকটবর্তী যে হিন্দুস্থানে হিন্দুদের যে তীর্থস্থান, বা আমরা বলতে পারি যে রাধাকৃষ্ণের প্রেমের যে লীলাক্ষেত্র, ওটাকে আমরা বলতে পারি। তো কালো যেজন সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জোড়ায় যেন। এই কালো চাষির ছেলের কারণেই আমরা যারা আছি তাদের সেই সব কিছু জয় করতে পেরেছে, সকলের মনকে সে রক্ষা করতে পেরেছে। যে কালো তার মাঠেরই দিয়া ধান, যে কালো তার গাও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও। অর্থাৎ যে কালো তার মাঠেরই ধান, যেমন মাঠের ধান যেমন কালো হয়, সে যে কালো তার গাও মানে হচ্ছে গ্রাম, সেই কালোতে স্নান মানে হচ্ছে স্নান করা, গোসল করা, স্নান করে সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও। এটাই অর্থাৎ এখানে মূলত যে বিষয়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই কালো কৃষকই হচ্ছে সকল কিছুর মূলে, অর্থাৎ সকল মানুষের মুখে হাসি ফোটাতে পারে। তার এই জন্য কবি বিভিন্ন উপমা দিয়েই তাকে এর বিষয়টি বুঝিয়েছেন। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানি, খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি। আখড়া অর্থাৎ যেখানে সবাই একত্রিত হয়, আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানি, অর্থাৎ সে লাঠি খেলা খেলতো। তো লাঠি খেলার মধ্যে খেলার দলে তারে নিয়ে সবার টানা, কারণ সেই দক্ষ ছিল বলে, মূলত এখানে তার দক্ষতা বুঝেছে। কারণ লাঠি খেলা সেই অনেক বেশি পটু ছিল, দক্ষ ছিল বলেই খেলার দলে তাকে নিয়ে টানাটানি হতো। অর্থাৎ এখানে মূলত হচ্ছে এই রূপাইকে দিয়ে তার দক্ষতা প্রমাণ করাতে হয়েছে যে একজন কৃষকও শুধু যে সে মাঠে ফসল ফলে তা নয়, তার সাথে তার অন্যান্য দক্ষতাও থাকতে পারে বা থাকে। জারির গানে তাহার গলা উঠে সবার আগে, এবং যেখানে জারি সারি গান হয় সেখানেও কি করে তার গানের গলাটা সবার আগে উঠে, অর্থাৎ সে সবার আগে, তার এই গানের গলাও বেশ ভালো ছিল। শাল সন্ধি বেত যেন সকল কাজে লাগে। এই শাল মানে হচ্ছে শাল গাছ, যেটা হচ্ছে এক ধরনের শাল গাছ বা মূল্যবান যে কাঠটা, এটা যেমন আমাদের সকল কাজে লাগে, এই জন্য বলছে শাল সন্ধি বেত। এবং বেত দিয়ে আমরা কি করি? তোমরা জানো যে বেত হচ্ছে, সন্ধি মানে হচ্ছে শ্বেত মানে সাদা পদ্ম। এগুলো যেমন শাল সন্ধি বেত যেন সকল কাজে লাগে, বুড়োরা কয় ছেলে নয় ও পাগাল লোহা যেন। অর্থাৎ শাল সন্ধি বেত, শাল হচ্ছে তোমাদের শাল মূল্যবান একটা কাঠ, যেটা সব কাজে লাগে। আর সন্ধি মানে হচ্ছে তোমাদের শ্বেতপদ্ম বা সাদা পদ্ম। আর বেত তো আমরা সবাই চিনি, ও যেন সকল কাজে লাগে। এগুলো যেমন আমাদের কাজে লাগে, সকল কাজে লাগে, ঠিক তেমনি বুড়োরা কয় ছেলে নয় পাগাল লোহা যেন। বুড়োরা কয়, একদম আদিম যারা মানুষ বা গ্রামের যারা মুরব্বী, তারা বলে যে সে ছেলে তো নয়, ও পাগাল লোহা যেন। পাগাল মানে ইস্পাত, পাগাল ইস্পাত, অর্থাৎ সেই ইস্পাতের মতো, ইস্পাত লোহা যেন। রূপায় যেমন বাপের বেটা কেউ দেখেছো হেন, এখানে প্রশ্নবোধক চিহ্ন। রূপায় যেমন বাপের বেটা কেউ দেখেছো হেন, যদিও রূপা নয় কো রূপাই রূপার চেয়েও দামি। অর্থাৎ রূপাইকে তোমরা হয়তো চিনতে পারো নাই। রূপাই হচ্ছে যদিও সে রূপা নয়, কিন্তু রূপা নয়, যদিও রূপা নয় কো রূপাই, যদিও রূপা নয়, রূপার চেয়েও দামি, তবুও রূপার চেয়ে অনেক দামি। এককালেতে ওরি নামে সব গাহমে নামি। একটা সময়, অর্থাৎ এখানে পরের দুটো লাইন হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। সেটা হচ্ছে যদিও রূপা নয়, কিন্তু তারপর রূপার চেয়ে অনেক মূল্যবান বা দামি। একটা সময় কি হবে, এই রূপায়ের নামে সকল কিছু ওর নামেই পরিচিতি পাবে। এখানে এই ছিল কবিতার মূল বিষয়বস্তু। তো আমরা যে আরেকটা বিষয় এখানে আলোচনা করব, আমি গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো এখানে লিখে দিয়েছি। আর যে বিষয়টা তোমাদের জন্য জানা দরকার সেটা হচ্ছে এই কবিতাটি মূলত রূপাই কবিতাটি কবি নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন, এবং এই কবিতায়
কবি মূলত এই রূপাই নামে, যে কৃষক রূপাই নামে, এই মূলত হচ্ছে কৃষকরা হচ্ছে শ্রমজীবী মানুষ, তারা এই শূন্য মাঠে পুরো ফসলের মাঠ পূর্ণ করে দেয়, এই শূন্য মাঠ থেকে তারা ফসল উৎপাদন করে, অর্থকরী ফসল পূর্ণ করে দেয়। যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের শরীরকে কালো করে ফেলে এবং তারা সারাদিন পরিশ্রম করে এবং আমাদের সভ্যতার যে চালিকা শক্তি সেটা তারা অব্যাহত রেখেছে। এটাই ছিল মূলত কবিতার মূল বিষয়বস্তু। আর যে বিষয়গুলো তোমাদের কবিতার, আমি কবিতা আবৃত্তির সময় কিছু লাইনের ব্যাখ্যাগুলো আমি বলে দিয়েছি, সেই ব্যাখ্যাগুলো তোমরা আশা করি ভালো করে লক্ষ্য করেছো। তো তোমরা যারা আজকে ক্লাসে দেখেছো নিশ্চয়ই হয়তো উপকৃত হবে। আগামী ক্লাসে আমি অন্য একটি ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।